তাছাড়া এডিশনাল পিসিসিএফ শ্রী চৈতন্য মূর্তিজি, আর আমার সামনে সমস্ত গভর্নমেন্ট অফিসার্স, এমপ্লয়িজ অ্যান্ড আদার ডিগনিটারিজ, মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির শতবর্ষ পালন করছি এবং সর্বপ্রথম আমি ওনার প্রতি সম্মান জানিয়ে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চাইছি। এবারের যে সুশাসন দিবস, যা নাকি 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ওনার জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে পালন করার জন্য আহ্বান রাখেন, এবং এইবারের যে থিম সেটা হচ্ছে ইন্ডিয়াস পাথ টু এ বিকশিত ভারত, অর্থাৎ এম্পাওয়ারিং সিটিজেন্স থ্রু গুড গভর্নেন্স অ্যান্ড ডিজিটালাইজেশন। তো এই থিমকে সামনে রেখে আমাদের আজকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা ভারতবর্ষেই এই দিনটি আজকে উদযাপন হচ্ছে। গতকালও আমি একদিন আগে আমাকে ইনভাইট করেছিল হরিয়ানাতে, ওখানে একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে কিছু বলার জন্য সেখানেও আমি গেছি। ওখানকার যে হরিয়ানার মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং অর্থমন্ত্রী আমাদের ছত্তিশগড়ের উনিও সেখানে উপস্থিত ছিলেন এবং অন্যান্য ডিগনিটারিজ, ভাইস চ্যান্সেলররা ওখানে উপস্থিত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল সেখানে যাওয়ার, যে ত্রিপুরা সম্পর্কে আমাকে নিয়ে যাওয়ার মেইন উদ্দেশ্য যেটা, যে ত্রিপুরা সম্পর্কে জাতীয় স্তরে অনেক কিছু জানেন না, সেটা একটা সুযোগ হয়েছে। সুশাসনের বিষয় ত্রিপুরাতে আমরা কিভাবে করছি, আগে কি ছিল আর এখন কি। আমাদের মনে আছে যখন আমরা সার্জারি করতাম, প্রি অপ আর পোস্ট অপ দেখাতাম। তো আগে আমরা 2018 আগে কি অবস্থা ছিল, 2018 পরে কি হয়েছে, সেই সুবিধাটা হয়ে গেল সেখানে বলার। আমি যেখানে যতটুকু সম্ভব আমি বলেছি। তো আজকের আমরা জানি পণ্ডিত দীনদয়ালজি, উনি সবসময় যেটা বলতেন, আমাদের মার্গদর্শন উনি দিয়েছেন। ওনার সম্পর্কে অনেকেই আমরা জানতাম না বা আমাদের জানতে দেওয়া হতো না। উনি বলতেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের যে সুযোগ সুবিধা সেগুলো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে হবে। এটা হচ্ছে আসল কথা। আগে কি হতো, একটা সরকারি শহরের উপরেই সরকারি যে সুবিধাগুলো সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়া বা নগর পঞ্চায়েত সেখানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বহু জায়গায় আছে যেখানে সরকারের এই সুবিধাগুলো সেখানে কোনো অবস্থায় পৌঁছত না। সুশাসনের যে কথা আমরা বারবার বলছি, তার মেইন উদ্দেশ্য সেখান থেকে উনি বলতেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে হবে, এবং সেটাকে মাথায় রেখে আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন। আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন। যতগুলো আপনি দেখবেন স্কিম যতগুলো তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত বলুন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বলুন, যাই বলুন, সমস্ত জায়গায় আমাদের সমস্ত স্কিমগুলো বেস করেছেন গ্রামীণ যে প্রান্তিক ব্যক্তি তাদের জন্য। আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেগুলো কিন্তু আমরা করেছি। এবং এখন তো স্কিম তো করলাম, কিন্তু স্কিমের পরে ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হচ্ছে কিনা তার জন্য কিন্তু দিল্লিতে আমাদের মাঝে মাঝে যেতে হয়। আপনারাও গেছেন, আমরাও যাই, সেখানে চিফ সেক্রেটারিজদের মিটিং হয় আগে ভাগে। তাছাড়া অন্যান্য অফিসারদের যারা, তাদেরকেও মিটিং যেতে হয়। সেখানে কিন্তু বলতে হয়, কারি বললেই হবে না, এটাকে বলছে সুশাসন, মানে কত পার্সেন্টেজ আপনি সেটা করলেন সেই পার্সেন্টেজটা ওখানে বলতে হতো। আমরা মাঝে মাঝে দেখতাম অনেক জায়গায়, সারা ভারতবর্ষে আমরা ছোট রাজ্য হলেও আমরা কিন্তু সেই দিশায় অনেক জায়গায় অনেকটি যে স্কিমগুলো আছে সেই স্কিমের মধ্যে আমরা অনেকটি জায়গায় প্রায় 100% স্যাচুরেশন পয়েন্টে আমরা আসতে পেরেছি।
কিন্তু তারপরেও আমরা দেখি অনেক জায়গার মধ্যে আমাদের স্যাচুরেশন পয়েন্ট কম। এই কারণে আমরা যখন কথা বললাম যে আমরা প্রতিটা গ্রামে আমাদের বা প্রতিটা মানুষের কাছে আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো পৌঁছাতে হবে, তখনই আমরা প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করলাম। প্রতি ঘরে সুশাসন এটা নিয়ে অনেক বৈঠক হয়েছে এবং আপনারাই কিন্তু এই কাজগুলো করেছেন। আমরা খালি চিন্তা ভাবনা করেছি, মানুষ আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন। এটাই সুশাসনের অর্থটাই হচ্ছে মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেটা যখনই আমি বলি আমি আপনাদেরকে আমি বলবো এখন পর্যন্ত যতগুলো কার্যক্রম হয়েছে আপনারা কিন্তু ভালোভাবে কাজ করেছেন, একটা কনফিডেন্স একটা বিল্ড আপ হয়েছে। এর জন্য যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে G20 থেকে আরম্ভ করে G20 একটা অংশও কিন্তু আমরা এখানে করেছি। সেখান থেকে কিন্তু আমাদের শুরু হয়েছে, ন্যাশনাল লেভেলেই বলুন ইন্টারন্যাশনাল লেভেলেও হোক, এবং আমাদের পারদর্শিতা সেটা কিন্তু আমরা বুঝাতে পেরেছি সেখান থেকে আমাদের মানে সেই কনফিডেন্সটা কিন্তু বেড়ে গেছে অনেক। S20 আমাদের দেওয়া হয়েছিল, সায়েন্স 20, কিন্তু এতে করে বাইরের থেকে মানে বিদেশ থেকেও বহু লোক এসছে, তাদের থাকা খাওয়া ব্যবস্থা। কিন্তু অর্থ কি, এই যে যদি আজকে GSDP এখানে না বাড়ে, অর্থনীতির সাথে সামাজিক উন্নয়নেরও একটা মানে মান উন্নয়নেরও একটা বিরাট সম্পর্ক রয়েছে। তার জন্য তারা যে এসছে তাদের থাকা খাওয়া এবং তারা কোথায় আমাদের যে বিভিন্ন যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে, আমাদের ত্রিপুরার যে পটেনশিয়াল যে বিষয়গুলো সেইগুলো ওনাদের সামনে আমরা রাখতে পেরেছি। ইনভেস্টার্স পরবর্তী সময় এসছে এখানে, আমাদের বাঁশ বেত, আমাদের যে ট্যুরিজম সেক্টরেই হোক, আমাদের এখানে পাইনাপলসের বিষয় হোক, জ্যাকফ্রুটের বিষয় হোক, আমাদের সমস্ত এগ্রিকালচার প্রোডাক্ট সম্পর্কে ওরা জানতে পেরেছে। আমাদের যে কালচার, আমাদের জনজাতিদের এখানে 19 ট্রাইবস, কে জানে, কেউ তো জানতো না, ভারতবর্ষের বাইরে অনেক, আমরা ত্রিপুরার লোকে অনেকে জানতো না। তো এটা এই যে বাইরের থেকে আসলো তারা এবং তাদেরকে যে আমরা জানাতে পেরেছি সেটা কিন্তু একটা বিরাট বিষয়, যে কারণে এটা এখন মানে সেটারই ফলস্বরূপ এখন ত্রিপুরার GSDP অনেক বেড়েছে, পার ক্যাপিটা অনেক ইনকাম অনেক বেড়েছে। সেদিন আমি বলেছিলাম 1,77,000 এখন আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম প্রতিজনের। তো অনেক মানে জাম্প করেছে একটা। তো এটা যদি বাড়তে হয়, আমাদের যারা বাইরের থেকে আসবে তাদের থেকে আমাদের নিতে হবে, এবং আমাদের যে রাবারি হোক, আমাদের আগর হোক, আমাদের মানে চা ক্ষেত্রেই হোক, সব দিকে আমাদের যে প্রোডাক্টসগুলো আছে সেইগুলো নিয়ে ওনাদের কাছে রাখলে যখন আর্থসামাজিক উন্নয়ন হবে, তাহলে ওই প্রান্তিক ব্যক্তির কাছে আমরা তবেই সমস্ত বেনিফিশিয়ারি স্কিম আমরা নতুন নতুন বানাতে পারব। মুখ্যমন্ত্রী যে আপনার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছি, একই স্টাইলে 5 লক্ষ করে প্রতি বছরে প্রতিটা পরিবারকে দেওয়া। আরো বেশি কিছু আরো নতুন নতুন করতে পারবো যখন আপনার কাছে আপনার টাকশালে পয়সা থাকবে, তবেই সম্ভব হবে। এবং এই যে আমাদের এখন চলছে একটা উন্নয়নের যোগ্য, সেটা কিন্তু আপনাদের মাধ্যমেই সেটা সম্ভব হবে। গুড গভর্নেন্স আমরা ডিসিশন নেব, কিন্তু ইমপ্লিমেন্টেশন আপনাদেরই করতে হবে। এখানে আমি মাঝে মাঝে দেখি গুড গভর্নেন্সের সাথে আইন শৃঙ্খলার একটা বিশেষ একটা রিলেশন আছে, যে কারণে আমি এটার উপর বেশ গুরুত্ব সহকারে আমি দেখি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আশীর্বাদ এবং ওনার যে চিন্তাধারা, যে অ্যাক্টিভ পলিসি, এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীজি উনি এসেছিলেন কিছুদিন আগে, আপনারা সবাই জানেন, অমিত শাহজি, 12টার মতো অ্যাকর্ড হয়েছে নর্থ ইস্টার্ন রিজনে। আমার মনে আছে আগে আমরা নর্থ ইস্টে গুয়াহাটিতে রেলওয়ে স্টেশনে কখন বোম ব্লাস্ট হবে আমরা কিন্তু মানে ভয় থাকতো সেই জায়গায়। এই 12টার মতো যখন অ্যাকর্ড হলো এবং ত্রিপুরাতে কিছুদিন আগে TTF এবং LFTর সাথে হলো, এখন বলা যায় যে ত্রিপুরা সন্ত্রাসমুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি এখন। তো যখন শান্তি প্রতিষ্ঠিত হবে, সব মানুষ আগে কিন্তু নর্থ ইস্টে ভয়ে আসতে পারতো না। সেদিন এত ভালো লাগলো যে আমরাও কিন্তু, আমি জানি না আপনারা জানেন কিনা, সেদিন মাননীয় গৃহমন্ত্রীজি বলছিলেন যে নর্থ ইস্ট, এই যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটা 2 গুণ বেশি তার আয়তন এই উত্তরপ্রদেশ থেকে।
এবং ভগবান ঈশ্বর এত ব্লেসিং এখানে দিয়ে রেখেছে, প্রকৃতিতে এত কিছু এখানে পটেনশিয়াল আছে। উনি বলছিলেন যদি এখান থেকে আগামী দিনের যে জিডিপি যদি বাড়তে হয় এখান থেকে শুরুয়াত হবে। তো আমাদের যদি এতদিন ধরে কিন্তু কেউ এটা দেখেনি, প্রধানমন্ত্রীজি আসার পর সেটা কিন্তু শুরু হয়েছে। আজকে আপনি দেখুন রাস্তাঘাট এভরিথিং এখন মানে কত কোন জায়গায় গেছে। আগে NH-08 একটা পাতলা একটা গলির মতো মনে হতো, যেতাম আমরা, আর সেই জায়গার মধ্যে এখন 6টা ন্যাশনাল হাইওয়ে আরও হচ্ছে, আরও একটা এর মধ্যে হলো আউট অফ 4 প্রিন্সিপাল যে উনি স্বীকৃতি দিয়েছিলেন তার মধ্যে আরেকটা হচ্ছে। সমস্ত জায়গায় কানেক্টিভিটি এত বেড়ে গেছে এখানে। তো মানুষ এখন আসছে, এখানে রেলওয়ে হচ্ছে, আমাদের এয়ারপোর্ট হচ্ছে। তো এইগুলো মানুষের দরবারে এবং বাংলাদেশের সাথে আমি নিশ্চিত এটা সাময়িক, বাংলাদেশের সাথে যখন আমাদের চিটাগাং এয়ারপোর্ট, চিটাগাং পোর্ট যখন সেটাকে অ্যাপ্রোচ হবে, তো এটা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। এবং শুধু তাই নয়, নর্থ ইস্টের জন্য এটা একটা গেটওয়ে হচ্ছে। তো ওয়েট করতে হবে, সময়ের সাথে আমাদের চলতে হবে। যেখানে এবারে এই আমাদের যে NEC-র বৈঠক হলো, মানে সত্যি আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি বসে থাকি এবং যখন আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি ফ্লাইটে উঠেন, একটা মুখের মধ্যে একটা মানে হাসি যেন মানে চলে আসে। এবং আমি আমাদের চিফ সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ দিলাম, ডিজি সাহেবকে ধন্যবাদ দিলাম, যাতে এটা আপনাদের কাছে পাস করে। যে এত খুশি হয়েছি আমি, এত ভালো লাগলো। এবং সেম যখন আমরা এই জিনিসটা কাজ করি এটা সম্ভব হয়েছে এবং সবাই কিন্তু জানতে পেরেছে। ইভেন নর্থ ইস্টের অনেক যারা গভর্নর, মুখ্যমন্ত্রীরা, তারাও কিন্তু ত্রিপুরা সম্পর্কে মানে কিছুই ধারণা ছিল না। তো আমি আশা করি আমাদের গুড গভর্নেন্স বলতে আমি সহজ সরল যেটা বুঝি, যে একটা লোকের স্বাস্থ্যের প্রয়োজন, তার স্বাস্থ্য কিভাবে দেওয়া। এখন এটা তো আমি বলবো, আপনারা আপনাদের মতো করে আপনাদের সেই কাজ করবেন এবং সেটা আপনারা করেন। যখন আমি বলি যে এখানে স্বাস্থ্যের প্রবলেম হচ্ছে, ওই হসপিটালে আজকে ওখানে ডিস্ট্রিক্ট হসপিটালে আমার ট্রমা সেন্টার খুলতে হবে, বাকি কিন্তু আপনাদের করতে হচ্ছে। এবং এই যে করার মধ্যে তার স্পিড, গতিশীলতা, সেটা কিন্তু আপনাদের করতে হবে এবং সেটা আপনারা করেন। আমি মনিটর মাঝে মাঝে করি এবং সেটা আমার করার দরকার, কারণ সময় চলে যাচ্ছে, সময় কম, আরও বেশি করে স্পিডলি আমাদের কাজ করতে হবে। আমাদের আর্থিক বিষয়গুলো আমরা দেখব, নিশ্চয়ই দেখব, কিন্তু আর গুড গভর্নেন্সের আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের অটলজি সবসময় যেটা নজর দিতেন, সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতিমুক্ত প্রশাসন সমস্ত জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যদি সেটা আমাদের মানে মুক্ত হই, তবেই কিন্তু মানুষে আমাদের উপর আস্থাটা রাখবে। আমাদের আজকে মানুষ আমাদের উপর আস্থাটা কেন রাখছে? যে যখন আমরা আরেকবার যখন ইলেকশনে যাব, তখন কিন্তু এই আস্থার উপর ভিত্তি করে আমরা যাব এবং তার জন্য আপনারাও কিন্তু একটা বিশেষ, আমার মনে হয় একটা রোল আছে আপনাদের। এবং আমি আশা করি যে এখানে আপনারা যেভাবে কাজ করছেন এবং আমাদের কাছে এত বড় একজন ব্যক্তি, এত বড় মানে প্রকট, আমি বলবো একজন লেখক, কবি, উনার আজকের এই 100 বছরের জন্মদিনে আমরা অনেক কিছু কিন্তু শপথ নেওয়া উচিত। উনি যেভাবে চিন্তা ভাবনা করেছেন, রাষ্ট্রবাদী চিন্তাধারায় দেশকে, এবং সবাই উনাকে ভালোবাসতেন, যে কোনো পার্টিরই হোক, উনাকে কিন্তু সবসময় ওনাকে সম্মান সবাই দিয়েছেন। আমরা জানি যে সাংবাদিকতার সাথে উনি যুক্ত ছিলেন। রাষ্ট্রধর্ম, পাঞ্চজন্য, বীর অর্জুন নামক সংবাদপত্রের উনি সম্পাদনাও করেছেন এবং স্বাধীনতা সংগ্রামে উনি যোগদান করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন করে উনি কারাবরণও করেছিলেন। তিনি সংসদীয় দলের নেতা, পরে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, 13 মাসের এবং পূর্ণ সময়ের জন্য 3 বার। এইরকম ইতিহাস আমার মনে হয় না আর কখনো আমরা দেখেছি বা শুনবো আমরা। শ্রী বাজপেয়ীজি, আমাদের বাজপেয়ীজি 10 বার লোকসভা এবং 2 বার রাজ্যসভার সদস্য হিসাবে উনি নির্বাচিত হন এবং 1975 থেকে 1977 সাল পর্যন্ত যখন জরুরি অবস্থায় তিনি প্রচণ্ড তীব্র বিরোধিতা করেন এবং এর ফলস্বরূপ ওনাকে জেলও যেতে হয়েছিল। এবং আমরা সবাই জানি যে নামে অটল, সত্যি কাজেও কিন্তু অটল। আমরা যখন সফল পরমাণু পরীক্ষা এবং কার্গিল যুদ্ধের সময় আমরা ওনার দৃঢ় সংকল্প আমরা দেখতে পেয়েছি। তো
এবং ভারতকে একটা অগ্রণী রাষ্ট্রের মধ্যে উনি সেইভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, পাশাপাশি যে আমাদের রাজ্যগুলো ছিল তাদের সাথেও একটা সুসম্পর্ক যাতে হয়, আমরা লাহোর বাসযাত্রা বলি, আগ্রা শিখর সম্মেলন, সেগুলোও কিন্তু উনি ওইসব ঘটনাগুলো আমাদের আজকের দিনে মনে পড়ে। এবং ওনার যে বিষয়গুলো প্রথমে আগে আমরা দেখতে পারিনি, যে স্বর্ণালী চতুর্ভুজ, রাষ্ট্রীয় রাজমার্গ পরিযোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আজকাল আমরা বলি খুব, কিন্তু উনারই এই সময়ে সেটা তৈরি হয়। টেলিযোগাযোগ, আইটি এবং বিদ্যুৎ সেক্টরগুলোতে ওনার বিশেষ অবদান রয়েছে। শুধু তাই নয়, 3টা রাজ্য ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড, 3টা রাজ্য ওনার সময় কিন্তু গঠিত হয়েছিল। এবং তুখোড় সুবক্তা ছিলেন, আমরা সবাই দেখি, এখনো মাঝে মাঝে আমরা ওনার ইউটিউবে যদি দেখি বা টিভিতে আমরা দেখতে পাই। এবং উদার মানুষের ব্যক্তিত্ব ছিলেন উনি, অত্যন্ত সজ্জন ব্যক্তি। এবং রাজনৈতিক জীবনে এই ধরনের ব্যক্তি কিন্তু সাধারণত দেখা যায় না। আমরা ডাক্তার রাম মনোহর লোহিয়া, ওনার যে হিন্দি প্রেমের খুব প্রশংসক ছিলেন উনি, এবং ওনাকে শ্রী চন্দ্রশেখর জি প্রাক্তন প্রধানমন্ত্রী ওনাকে বলতেন গুরুদেব বলে সম্বোধন করতেন। এই কথাগুলো না বললেই নয়। এবং মানে সর্বশ্রেষ্ঠ সাংসদ হিসাবে উনি পুরস্কৃত হয়েছিলেন। এবং ওনার আজকের দিনে আমরা জানি যে জন্মদিন, এবং ওনার যে স্বপ্ন, যে দুর্নীতি নির্মূলীকরণ, সেগুলো নিয়ে আমরাও আগামী দিন আমরা উনি যে মার্গদর্শন দিয়েছেন সেইভাবে আমরা কাজ করব। এবং সুশাসন মানেই আমরা জানি যে জনকল্যাণের জন্য আমাদের কাজ করা উচিত। আজকে এখানে আমরা এর মধ্যে আমার সরকার, আমরা একটা এর মধ্যে বলা হয়েছে কিনা আমার সরকার, আমরা একটা যা চিন্তা করেছি যে আমার সরকার এটা করতে হবে। যে আমার সরকার, যখন আমি দিল্লিতে গিয়ে আমার সরকার বললাম, এটা বাংলাতে মেরি সরকার, मैं चीफ को बोला था मैंने আমার का हिंदी क्या है, तो बोला मेरी सरकार। তো ওখানে গিয়ে বুঝাতে হয়েছে প্রধানমন্ত্রীজির সামনে যে মেরি সরকার, এটা করে সমস্ত আমাদের বিশেষ করে গ্রামে সমস্ত জায়গার মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, সেই পোর্টালে ফটো তুলে সেই সমস্যাগুলো তুলে দিলে নির্দিষ্ট সময়ে তার সমাধান প্রায় 95% আমি যা শুনলাম যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। প্রথমে আপনার ব্লক লেভেলে না হলে সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, না হলে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী লেভেলে, সেটা আমরা তো এই যে বিষয়গুলো আমরা প্রতি ঘরের সুশাসন থেকে শুরু করে আমরা শুরু করেছি। এবং মুখ্যমন্ত্রীর সময় পিছু আমি নিজেই ভাবলাম যে মুখ্যমন্ত্রীর দরবার শুনেছি, দরবার, তাই আমি বললাম মুখ্যমন্ত্রীর সময় পিছু কথাটা মনে হয় অনেকটা ভালো হবে। এবং ইট ক্লিকড আমি বলতে গেলে, এবং মানুষ আসছে, কথা শুনছি আমরা, সাথে সাথে কাজ হচ্ছে। প্রতি বুধবারে যখনই আমি বলছি যে এতে করে মানুষের সাথে যাতে জনপ্রতিনিধিদের বা সরকারের ডিস্টেন্স যাতে কম হয়, এই আমার সরকার পোর্টাল দিয়ে কিন্তু আমরা সেটা অনেকটা কাছে নিয়ে এসেছি। পাশাপাশি এই মুখ্যমন্ত্রীর সময় পিছুতেও কিন্তু আমরা অনেক বেশি মানুষের কাছে আমরা আসতে পেরেছি। আমি আশা করি যে আগামী দিন আমরা যে চিন্তা ভাবনা আমরা করছি। এবং আরেকটা বিষয় আমি বলবো, এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে আইন শৃঙ্খলার কথা বারবার বলা হয়, যে এখানে সারা ভারতবর্ষের মধ্যে এখন আমি সব জায়গায় এই কথাটা বলি আগেই, যে নিচের দিক দিয়ে এখন 3rd পজিশনে, মানে ল অ্যান্ড অর্ডারের যদি আমরা কথা বলি, তো আমরা যেহেতু এরকম একটা সুন্দর পরিবেশ আমরা করতে পেরেছি, মানুষের কিছু লাগে না, খালি একটাই যাতে শান্তি সম্প্রীতি থাকে। আর যা তাদের আজকে এখানে ইভেন চাকরির বিষয়ে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু কোনো জায়গায় ট্রান্সপারেন্সির অভাব নেই। জেআরবিটির মাধ্যমে আপনারা দেখেছেন, পরীক্ষার মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে কোথাও কোনো জায়গার মধ্যে বলতে পারবে না যে কারোর মানে ক্যাচে হয় না, ক্যাচ দিয়ে আগে চাকরি হতো, সেটা সম্ভব নয়। তো সেই ব্যবস্থা আমরা করছি, আগামী দিনেও আমরা করব। পুলিশও আমরা চেষ্টা করছি আরও চাকরি দেওয়ার। এবং এন্টারপ্রেনারশিপের যে ব্যবস্থা, আমরা যে বিভিন্ন যে আমাদের যে স্কিমগুলো আছে, স্কিমের মাধ্যমে এন্টারপ্রেনারশিপ যাতে আরও বাড়ে, আমরা ইয়াং জেনারেশনকে আমরা বলছি। এখানে একটা বড় যে আমাদের ত্রিপুরাতে শক্তি হচ্ছে, 15 বছর থেকে 35 বছরে প্রায় ত্রিপুরার ইয়াং জেনারেশন প্রায় 60%। তো এই ইয়াং জেনারেশনকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আগামী দিন আরও বেশি এই ত্রিপুরাকে আরও শক্তিশালী করতে পারবো। এর মধ্যে আপনারা জেনেছেন যে
টাটা গ্রুপের সাথে আমাদের একটা মৌ হয়েছে, প্রায় 19টা আইটিআইস আছে। এইগুলো খুবই দুর্বল অবস্থায় ছিল, সেই আইটিআই এর মাধ্যমে কারণ এখন কম্পিউটার বেসড সেখানে ওরা ট্রেনিং দেবে, সেখান থেকে পাশ করলে প্রতি বছরে প্রায় 5000 যারা মানে ট্রেনিং নিয়ে পাশ করবে তারা বেরিয়ে পড়বে এবং তাদেরকে ওনারাই অ্যাবজর্ব করবেন, শুধু ইন্ডিয়াতে না বা আমাদের রাজ্য না, বিভিন্ন জায়গায় ওনারা অ্যাবজর্ব করবেন। সেইভাবে অনেকগুলো আমরা এখানে ইউনিভার্সিটি প্রায় 6টার মতো শিক্ষাক্ষেত্রেই বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রেই বলুন, আমাদের খেলাধুলার ক্ষেত্রেই বলুন, সমস্ত যে স্পোর্টস ডিপার্টমেন্টই বলুন, সর্বক্ষেত্রে কিন্তু আমরা ইভেন আমাদের যে পশুপালন বিভাগ আছে সেখানেও আপনি বলুন, সব দিকে কিন্তু আমরা চেষ্টা করছি যে ট্রান্সপারেন্সির মাধ্যমে, গুড গভর্নেন্সের মাধ্যমে ত্রিপুরার জিডিপি বাড়ুক। এবং এখানে আপনারা সবাই জানেন যে আমাদের এসএইচজি গ্রুপ মহিলাদের জন্য আমরা অনেক কাজ করেছি, 33% আমরা মহিলাদের জন্য তাদের যে চাকরির ক্ষেত্রে আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি। এখানে এসএইচজি গ্রুপের সংখ্যা আগে মাত্র 4000 ছিল, এখন গিয়ে প্রায় 60,000-এর মতো হয়েছে। লাখপতি দিদির সংখ্যা প্রায় 83,000। তো এই যে বিষয়, সমস্ত জায়গার মধ্যে মহিলাদেরকে আমরা সশক্তিকরণের চেষ্টা করেছি। এবং গত 1 বছরে রাজ্যের সুশাসন যে বিভাগ, আজকের যে যারা এখানে টিআইএফটি সেটাকে করছেন, তাদের মাধ্যমে ত্রিপুরা নীতি আয়োগের প্রতিনিধি দলের সঙ্গে উন্নয়নের রোডম্যাপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রথম ওয়ার রুম বৈঠকে উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। রেকর্ড রিটেনশন এবং নিষ্পত্তি নীতি 2023 তার অনুমোদন করা হয়েছে। তাছাড়া সিনিয়র সরকারি কর্মচারীরা যারা আছেন তাদের প্রেজেন্টেশনের দক্ষতা যাতে আরো বাড়ে তার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য খাতে বিভিন্ন সামগ্রিক এবং ডিজিটাল সমাধান বিষয়ে কর্মশালা। এখন সব জায়গার মধ্যে মিডল ম্যানের কিন্তু আর সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে একটা জিনিস করেছে, যদি 100 টাকা দিল্লির থেকে পাঠায়, 100 টাকায় কিন্তু মানুষের যে অন্তিম ব্যক্তি আমরা বলি প্রতিটা মানুষের 100 মাঝখানে আর কোনো দালাল আর কেউ থাকবে না। তো আমরাও সেই ডিজিটালের মাধ্যমে সব কাজ করছি। বাণিজ্য সংস্কার কর্ম পরিকল্পনা 2024 এবং ইজ অফ ডুইং বিজনেস, সেগুলো উপর কর্মশালা হয়েছে। তাছাড়া প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সৃজনশীল লেখালেখির বিষয়েও তারা যাতে আরও বেশি করে সুন্দরভাবে লিখতে পারে তার জন্য কিন্তু কর্মশালা হয়েছে। পাবলিক অ্যাসেট পরিচ্ছন্নতা, আমি প্রায়শই বলেছি যে আমাদের যে অ্যাসেটগুলো আছে সেগুলো কিন্তু না দেখার কারণে অনেক সময় নষ্ট হয়। তার জন্য 10% আমাদের বাজেট থেকে দেওয়া হয়েছে প্রতিটা ডিপার্টমেন্টে, যাতে ওই সমস্ত ডিপার্টমেন্টে তার মেনটেনেন্স করা যায়। নীতি আয়োগের মাধ্যমে উদ্যোগে ত্রিপুরায় সম্পূর্ণতা অভিযান, সেটা সিএস সাহেবও বলেছেন। ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটির সাথে যে আমাদের বিভিন্ন আইনের যে সরলীকরণ, আধুনিকরণ, সেটাও কথা আলোচনা হয়েছে। এবং রাজ্যে আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য মিশন নিয়েও প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে। এবং এরকম অনেক এই টিআইএফটির মাধ্যমে অনেক সুশাসনের যে ব্যবস্থার কথা আমরা বলছি, এগুলো আমরা করছি। এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Thank you, sir. I now request all to kindly stand as we play the national anthem.